রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বেশ জমে উঠেছে এবং সবচাইতে কষ্টের কিন্তু যে পরিণতিটা বোঝা যাচ্ছিল সেটা হচ্ছে এনসিপি প্রধান নাহিদ এটা স্পষ্ট করে বলছেন যে জামাত জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জামাত তাদের আন্দোলনকে ছিনিয়ে নিয়ে গেছে। যদিও জামাত বলছে যে এই বক্তব্যগুলো অসৌজন্যমূলক। এনসিপির আরেকজন নেতা বলছেন যে নির্বাচন কমিশনকে গনিমতের মালের মতো ভাগ করে নেওয়া হয়েছে। সবচেয়ে কষ্টের এবং দুঃখের যে এই জুলাই অভ্যুত্থানের নেতা হিসেবে এই এনসিপির নেতাদেরকে সকল রাজনৈতিক দল, উপদেষ্টা মণ্ডলী সরকারের প্রধান উপদেষ্টা স্বীকার করে নিয়েছিলেন। এটা কতটা সত্য, কতটা সঠিক নিঃসন্দেহে তারা সামনের সারিতে ছিলেন, কিন্তু তারাই একমাত্র না, আরও কেউ ছিল, সেটা নিয়ে বিতর্ক আছে। বা অন্য এই যে 164 জন সমন্বয়ক বা সারা দেশের যে ছাত্র আন্দোলনের সঙ্গে, গণ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র এরাই সকল কৃতিত্ব নিলেন, এদেরকেই সরকারে নেওয়া হলো, এরাই একটা দল করলেন, আরও নানান অভিযোগ। এটা নিয়ে আপনি আলোচনা বা বিতর্ক করতে পারেন, কিন্তু মূল ইস্যু যেটা আমি আলোচনা করতে চেয়েছি, সবাই স্বীকার করে, এমনকি যে বিভিন্ন সংস্কার কমিশনের, ঐকমত্য কমিশনের নেতৃত্বে যারা ছিলেন তারাও স্বীকার করেছেন, করে শেষ পর্যন্ত এই তরুণদের তারা মাইনাস করে দিলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। হ্যাঁ, এদের সরকারে যাওয়াটা ভুল ছিল, এরা দলটা তাড়াতাড়ি করে ফেলেছে, এদের কোনো কোনো নেতার দেহভঙ্গি, অঙ্গভঙ্গি, কথাবার্তা সীমা লঙ্ঘন করেছে, এদের কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এদের কারো কারো বিরুদ্ধে প্রশাসনকে নিয়ন্ত্রণ করবার অভিযোগ আছে। সব কথা সত্যি, কিন্তু তারপরও এদের একটা ভূমিকা এই আন্দোলন অভ্যুত্থানে ছিল, শেখ হাসিনার বিদায়ের ক্ষেত্রে ছিল। এবং সবচেয়ে বড় কথা, এরা ওই অভ্যুত্থানের সময়ে একেবারে শেষ দিকে এসে যে বক্তব্য দিয়েছে বা অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে যে বক্তব্যগুলো দিয়েছে, আকাঙ্ক্ষার কোনো সমস্যা ছিল না। আমি এই কথা বলেছি, আমি যখনই এনসিপির নেতাদের বা এই তরুণদের সমালোচনা করেছি, আমি কিন্তু একই সঙ্গে এটাও বলেছি, যেদের যারা ম্যান্টোর প্যাট্রন আছেন সরকারের ভেতরে, সরকারের বাইরে, দেশে বিদেশে, এরা আসলে এদেরকে ব্যবহার করছেন। এবং ব্যবহার করে, আমার পুরনো ভিডিও যারা নিয়মিত দেখেন বা কেউ যদি দেখতে চান দেখতে পারেন, আমি বহু জায়গায় বহুবারই কথা বলেছি যে এদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা দেওয়া হচ্ছে এবং এরা একটা লস্ট কেসে পরিণত হয়েছে। আমি মনে করি নাহিদ একবার, সম্ভবত নাহিদ ইসলাম বলেছিলেন যে এরা সেফ এক্সিটের জন্যে নানান দলের সঙ্গে নানান জায়গায় যোগাযোগ করছে, বা এমন কথাও কেউ কেউ বলেছেন এদের কথা আসলে বাইরে প্রকাশ করে দিলে এরা মুখ দেখাতে পারবে না। আমি মনে করি নাহিদদের এখন সময় এসছে, তারা বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যেই। খুব নিকট ভবিষ্যতে তাদের জন্য তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারা বেশ খানিকটা ঝুঁকিত আগামী দিনগুলোতে থাকবেন, বাংলাদেশের রাজনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি মনে করি আবার সাহসের সঙ্গে তাদের অনেকের মুখোশ উন্মোচন করে দেওয়া উচিত। এই তরুণরাই পারবে সেই কাজটা করতে। এবং তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, যা হবার হয়েছে, যেহেতু তারা একটা দল করেছেন, তারা তাদের রাজনীতিটা আগে ঠিক করুন। বাংলাদেশে অনেক বড় দলেরও কোনো রাজনীতি নেই, তারা আগে তাদের রাজনীতিটা ঠিক করুন। তারা কি মধ্যপন্থার থাকবেন, তারা কি ডানপন্থার রাজনীতি করবেন, না তারা কি বামপন্থার রাজনীতি করবেন, এটা আগে ঠিক করুন। সুনির্দিষ্ট কিছু লক্ষ্য তারা ঠিক করুন, যে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, কি দেখতে চান বাংলাদেশকে ঘিরে। এই যে এতদিন যেগুলো আলোচনা হচ্ছে এক্সারসাইজ, এগুলো হচ্ছে এলোমেলো কথাবার্তা, সেটা না। আমি সুনির্দিষ্ট এবং ধীরে ধীরে, কারণ তাদেরকে বুঝতে হবে যে তাদেরকে সবাই ব্যবহার করে, ছাত্রদের মধ্যে তাদেরকে নাই করে ফেলা হয়েছে। জুলাই সনদ তাদের দাবি, সেই জুলাই সনদে তারা স্বাক্ষর করেনি,
এবং তাদের স্বাক্ষরের জন্য, তাদেরকে কনভিন্স করবার জন্য অপেক্ষাও করা হয়নি। এমনকি প্রধান উপদেষ্টা যিনি একাধিকবার বলেছেন এই ছাত্ররাই তার নিয়োগকর্তা, এবং এই ছাত্ররা যেদিন না চাইবে সেদিন তিনি চলে যাবেন। ভাগ্য ভালো ছাত্ররা এখনো তাকে যেতে বলছেন না, কিন্তু এটা স্পষ্ট যে ছাত্রদের সঙ্গে তার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। ছাত্র বলতে এই ছাত্র নেতাদের, বিশেষ করে যারা এনসিপির সঙ্গে যুক্ত। আমি মনে করি এনসিপির জন্য সামনের পথগুলো অত্যন্ত কঠিন। তাদেরকে এখন বুঝে শুনে পথ চলতে হবে। তাদের জন্য অনেক ঝুঁকিও সামনে আছে, কিন্তু তারা যদি কিছুটা সত্য মোচন করতে পারেন, আমি মনে করি যাদের রাগ ক্ষোভ তাদের উপরে আছে সেটা প্রশমিত অনেকখানি হবে, এবং তারা একটা সুস্থ ধারা রাজনীতি করলে, এবং তাদের যেহেতু বয়স আছে, তারা খুবই অল্প বয়স, তাদের এখনও বাংলাদেশের অপার সম্ভাবনা আছে। কেননা আমরা এই এক বছরে দেখলাম আসলে বড় দলগুলো তেমন কোনো আশা জাগা নিয়ে কিছু করতে পারছে না। এনসিপির একটা বড় ইস্যুস, তারা কার সঙ্গে যাবে, নির্বাচনে জোট করবে কিনা, না তারা একা পথ চলবে। একা চলে তাদের খুব সুবিধা হবে এমনটা মনে করবার কোনো কারণ নেই। জামাতের সঙ্গে এতদিন তারা ঘনিষ্ঠ ছিলেন, পারসেপশন তাই, সত্যি মিথ্যা আমি জানি না, সেখানে একটা বড় চিড় ধরেছে। বিএনপিকে তারা অনেক আক্রমণ করে কথাবার্তা বলেছেন, বিএনপির বিরুদ্ধে তারা এখনও বলছেন। সেখানে বিএনপির সঙ্গে নির্বাচনী জোট করে তারা কতটা সুবিধা করতে পারবেন, কতখানি পাবেন, এবং পেলেও কতখানি গ্যারান্টি থাকবে যে তাদের আসলে বিএনপি কোনো প্রার্থী না দিলেও স্বতন্ত্র হিসেবে বা বিদ্রোহী হিসেবে কেউ দাঁড়াবেন না, আমি ঠিক এইগুলো জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্বাচন নিয়ে আমার মধ্যেই একটা বড় ধরনের কনফিউশন আছে যে এই নির্বাচনটা আসলে ফেব্রুয়ারিতে হবে কি না, হলে সেটা আদৌ কোনো নির্বাচন হবে কি না, হলে যে যেরকম ভাবছে ফলাফল সেরকম থাকবে কি না, সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় আছে। আমরা শুনছি বিএনপি ইতিমধ্যেই অনেক প্রার্থীকে সবুজ সংকেত দিয়ে দিয়েছে, কিন্তু আমি আবারও বলতে চাই এই সবুজ সংকেতই শেষ সংকেত নয়। সবুজ সংকেত, হলুদ সংকেত, লাল সংকেত, এগুলো বোঝার জন্য আমাদের আসলে একেবারে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। মনোনয়নপত্র দাখিলের দিনও নয়, মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়। কাজেই যারা মাঠে আছেন তাদের আসলে যত বেশি দলের সমর্থন, জনতার সমর্থন তারা আদায় করতে পারবেন, তাদের পক্ষে যত শক্তি ভারী করতে পারবেন, পাল্লা ভারী করতে পারবেন, তারা তত লাভবান হবে। কারণ আমরা অতীতে দেখেছি মনোনয়নপত্র দিয়ে, জমা দিয়ে সেটাকে আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কারণ ওই মনোনয়নপত্র যখন দেয়া হয় আরেকটা কাগজে প্রত্যাহারপত্র নিয়ে নেওয়া হয়, দলগুলো নিয়ে থাকে সাধারণত। কাজে এটা যা হচ্ছে এটাই শেষ কথা নয়। এবং বিএনপির সঙ্গে কার অ্যালায়েন্স হবে না হবে সেগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে, বিএনপি কি করবে না করবে। আমার পরামর্শ বহুবার আমি বলেছি যে আমি মনে করি যে ছোট দলগুলো লাভবান হয় না, বড় দলগুলো লাভবান হয় না, আর নিজের প্রতীক বিসর্জন দিয়ে অন্যের প্রতীক নিয়ে নির্বাচন করার মধ্যে কোনো কৃতিত্ব আছে বলে আমি জানি না। তবে এবং কেউ কেউ আবার এখন বলছেন যে জাতীয় সরকার হতে পারে। জাতীয় সরকারের অনেকে বলছেন যে 5ই আগস্টের পরে বিএনপি জাতীয় সরকার না করে ভুল করেছে। আমি মনে করি বিএনপি ঠিক করেছে, এবং আমি এখনও মনে করি জাতীয় সরকারের ধারণাটা আসলে ভ্রান্ত ধারণা। ভ্রান্ত এই অর্থে যে এটা আসলে কিছু দেবে না, কারণ বাংলাদেশে বড় রাজনৈতিক দলের সঙ্গে ছোট দলগুলোর এত পার্থক্য, জনসমর্থনের এত বিশাল পার্থক্য, এটা আসলে বড় দলকেও ক্ষতিগ্রস্ত করে, ছোট দলগুলোর তেমন না। তারা তো মন্ত্রী হতে পারবেন, এমপি হতে পারেন, কিন্তু দেশের কোনো কল্যাণ হয় না, কারণ মানুষের আস্থা তাদের উপরে খুব একটা নেই। তো এই গোজামিল দিয়ে কারো জন্য কোনো লাভ নেই। তবে বড় দলের যেহেতু নির্বাচনী ফান্ড অনেক বেশি থাকে, আমি বড় দলগুলো বলবো তাদের যারা মিত্র আছেন পারলে তাদের ওই মিত্র দলগুলোর নির্বাচনী ফান্ডে তারা টাকা দিয়ে দিন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি ক্ষমতায় যান, এই মিত্রদের যারা আপনাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল বা অন্যভাবে অন্যান্য দলেরও যারা মিত্র আছেন তাদেরকে তারা যেন দলটা তৈরি করতে পারে, তার যে আর্থিক সংকট সেটা একটু দূর করবার চেষ্টা করবেন। এইটুকুই করতে পারেন। আমি বলবো না আপনার আদর্শ তার মধ্যে ইনজেক্ট করেন, তাকে আপনার কাছে টেনে আনেন। আর জামাতের নিয়ে বেশি কথা বলার নেই, কারণ যে যার রাজনীতি করবে, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি, আমার কিছুই যায় আসে না। বাট অ্যাজ অ্যান অ্যানালিস্ট আমি আমার বিশ্লেষণটা করি,
কোনটা ভালো, আমার চোখে কোনটা মন্দ সেটা বলবার চেষ্টা করি। প্রত্যেকটা দলের অধিকার আছে এবং আমি যেহেতু নানা কাজের সঙ্গে যুক্ত, আমি চাই আমার কাজের মধ্যে সবাইকে অন্তর্ভুক্ত করতে। সো আমার কোনো পক্ষপাতিত্ব নেই। তবে জামাত সম্পর্কে আমি এর আগেও বলেছি যে জামাত ইতিহাসে খুব কম সময়ে রাইট ট্র্যাকে থেকেছে। এটা একটু সবার বিবেচনা করার দরকার, জামাতেরও বিবেচনা করা দরকার। জন্মের পর থেকেই জামাত এটা করেছে, কখনই ইতিহাসের সঠিক পথে জামাত থাকেননি। পাকিস্তান আমলের কথা বলি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা বলি, স্বাধীনোত্তর বাংলাদেশের, এবং জামাত বড় দলগুলোর সঙ্গে সখ্যতার নামে তারা তাদেরকে বিভ্রান্ত করেছে। 1986 সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে যায়, 5 দল এবং বিএনপি নির্বাচনের বাইরে থাকলো, কারণ বিএনপি এবং 5 দলীয় জোট বামপন্থীরা তারা তাদের কথা রেখেছিল। আওয়ামী লীগ সেই নির্বাচনে যায় একদিনের ব্যবধানে, যে আগে বলেছে যারা নির্বাচনে যাবে 17 দিনে তারা জাতীয় বিমান, পরের দিনে গেছেন শেখ হাসিনা। জামাতও গেছে এবং জামাতের সেখানে ভূমিকা ছিল। একই রকমভাবে বিএনপির রাজনীতিতেও জামাত অনেক সময়ে অনেক প্রভাব বিস্তার করেছে। এই 18 নির্বাচনে যাওয়া থেকে শুরু করে এর আগে পরে বিভিন্ন সময়, যারা অনেক কিছু বিএনপির জন্য শেষ পর্যন্ত ইতিবাচক হয়নি। এবারও দেখেন এই যে এনসিপি কিভাবে বিভ্রান্ত হলো। জামাত কি বলেছে? জামাত বলেছে পিআর ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। জামাত কি বলেছে? জামাত বলেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এই সনদে তারা স্বাক্ষর করবে না, যেটা এনসিপি বলেছে। এনসিপি তার কথা রেখেছে, জামাত কিন্তু কথা রাখেনি, তো তারা গিয়ে স্বাক্ষর করেছে। এই স্বাক্ষর অস্বাক্ষরে তেমন কিছু যাবে বলে আমার কাছে মনে হয় না। এই সনদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে একটা বড় বিষয় হতে পারে, বা তার সরকারের কাছে এই সনদ হয়তো তাদের ভাষায় তারা বলছেন, আমি ভবিষ্যতে দেখলে হয়তো অবাক হব যদি কোথাও কোনো পাঠ্যপুস্তক এটা থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে নাকি এটা থাকবে, তারা মনে করছেন। আমার কাছে মনে হয় না। আমরা বোকা হতে পারি, পৃথিবী এত বোকা নয়, বাইরের পৃথিবী, বাইরের দুনিয়া এত বোকা নয়। জাদুঘরে কলম টলম রাখা হবে, সেটা হোক, কিন্তু আমার কাছে এই সনদ খুব একটা গুরুত্বপূর্ণ না। একটাই গুরুত্বপূর্ণ যে মাসের পর মাস কতগুলো রাজনৈতিক দল একসঙ্গে বসছেন। ধন্যবাদের একটা বড় অংশ পাওয়ার যোগ্য এই জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ। তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন, আমরা যেটা দেখেছি, এবং পুরো জিনিসটা তৈরি করবার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছেন। কিন্তু আসলে শেষ পর্যন্ত ফলাফলটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ওই তত্ত্ব 3-0 সঙ্গে আরেকটা 0 যোগ হওয়া, এর বাইরে তেমন কিছু হয়েছে বা হবে বলে আমার কাছে মনে হয় না। এই সনদের পৃষ্ঠা রাজনৈতিক দলগুলো উল্টে দেখবেন, আর জনগণের এত আসলে সময় নেই। সময় থাকলে জনগণ এটা 91 সালের পরে বা 2007-08 যেসব সংস্কার হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতো, সেই সুযোগ নেই। বাংলাদেশের সিভিল সোসাইটি বলতে তেমন কিছু আর নাই যারা এগুলো নিয়ে কথা বলবে, একটু এভিল সোসাইটিতে পরিণত হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম এত ফলো আপ করে না। হ্যাঁ, কোথাও কোথাও ব্যক্তিগতভাবে বা কোনো প্রতিষ্ঠান হয়তো একটু টুকটাক ভালো কাজ করবার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশের জনগণ মিডিয়া এখন একটা ওই সোল্ড মিডিয়া বা পাপেট টাইপ মিডিয়া হিসেবেই আছে। সো যে কথা বলছিলাম যে জামাত আসলে কি করবে, কি করছে বলা মুশকিল। ওই যে তারা এক সময় বলেছে নির্বাচনেও যাবে না, নির্বাচনের আগে চাই, ওটা চাই, যে কোনো সময় পরিবর্তন করে ফেলতে পারে। করিডোরের কথা আছে যে জামাত হয়তো বিএনপির সঙ্গেও, বিএনপি যদি তাকে একটু ছাড়টার দেয়, তারা হয়তো বিএনপির সঙ্গে ঢুকে পড়বার চেষ্টা করবে। বিএনপি সেখানে কতখানি করবে, কারণ ইতিমধ্যে তাদের কথাবার্তার অনেক তিক্ততা আমরা দেখেছি। কিন্তু জামাতের বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির কিন্তু একদিকে তারা বিএনপির বিরুদ্ধে বলছে, অন্যদিকে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করবার চেষ্টার কিন্তু কোনো অভাব আছে বলে অন্তত অনেকেই মনে করেন না। বিএনপি কি করবে এটা নিয়ে এখন আর আসলে কথা বলা যায় না, কেননা বিএনপি এখনও আমার মনে হয় অনেক বিভ্রান্তির মধ্যে আছে। কোনো পত্রিকা দেখলাম যে তার 150 জন ক্যান্ডিডেট ঠিক করাই এখন হিমশিম খাচ্ছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে, শেখ হাসিনার দেখছি বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে কথাবার্তা বলছেন, সেগুলোর কল রেকর্ড ফাঁস হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আছে। আত্মোপলব্ধি নেই, যেটা আসলে আওয়ামী লীগের বেশ খানিকটা থাকা দরকার ছিল। এটা না হলে মানুষ এইসব কথাবার্তা যেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে আমরা শুনি বা দেখি, মানুষ আসলে সহানুভূতি যেটুকু নানা কারণে কারো মধ্যে তৈরি হচ্ছে, সেটাও শেষ পর্যন্ত থাকবে না।
কাজেই তারপরেও আমি মনে করি যে নির্বাচন একটা ভালো হওয়া দরকার, বাংলাদেশের জন্য নির্বাচনটা খুব জরুরি, তবে যেন তেন নির্বাচন এবং একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার। আর সেনাবাহিনী নিয়ে অনেক কথা, নির্বাচন কমিশন ইতিমধ্যেই বৈঠক টৈঠক করছে, সবাই বলছে প্রস্তুত। আমি কোনো প্রস্তুতির লক্ষণ দেখি না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই কোথাও না কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে যথেষ্ট সংশয় আছে। রাজনৈতিক সহিংসতা, সংঘাতের পরিস্থিতি কী হবে আমরা জানি না। যদিও প্রফেসর ইউনূস বলেছেন যে আমরা এটা নির্বাচন করে ফেলি না, রাজনৈতিক দলগুলো। পুলিশ টুলিশ নিয়ে এত চিন্তা করার দরকার কি, তাদেরকে দরকার কি, তিনি হয়তো সেনাবাহিনীকে ইঙ্গিত করেছেন। বাট আমি জানি না বাংলাদেশের মতো দেশে সেনাবাহিনী পুলিশ ছাড়া কোনো নির্বাচন, ভালো নির্বাচন করা সম্ভব কিনা, নির্বাচনই আদৌ করা সম্ভব কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আমি মনে করি পুলিশের মনোবলকে বাড়াবার জন্য যত কাজ করা দরকার সেটা অনেক বেশি করা দরকার। সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্বটা, সরকার বা সেনাবাহিনী স্বীকার করুক কিংবা না করুক, সেটা যথেষ্ট দূরত্ব আছে। সেনা কর্মকর্তাদের বিচারের প্রসঙ্গ নিয়ে সমাজে নানা রকমের মত আছে। কারো কারো মতে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিতে হবে বা তিনি সকল অনিষ্টের মূল, একথা আমি একমত নই। এবং আমি মনে করি জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা বা তাকে অসম্মানিত করবার যে প্রয়াস, সেটা আসলে সেনাবাহিনীকেই আরও বিপদের মধ্যে ঠেলে দিবে, সেনাবাহিনীর ভেতরে আরও অস্থিরতা তৈরি করবে এবং সেই অস্থিরতার ঢেউ কিন্তু শেষ পর্যন্ত ক্যান্টনমেন্টের বাইরে এসেও পড়তে পারে, লাগতে পারে, যেটা হয়তো আমাদের কারোর জন্যেই কল্যাণকর হবে না। কিন্তু মূল কথা হচ্ছে যে সেনাবাহিনীকেও অনবোর্ড করা উচিত এবং সেনাবাহিনীকে একটা পেশাদার সেনাবাহিনী হিসেবে যেভাবে চলা উচিত সেভাবে চলতে দেওয়া উচিত। কথায় কথায় সেনাপ্রধানের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে কিংবা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যে বক্তব্য, এই বক্তব্য আসলে এক ধরনের উস্কানিমূলক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করবার জন্যে এবং সশস্ত্র বাহিনীকে আরও চরম ঝুঁকির মধ্যে ফেলে দেবার জন্যে, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে। তো জাতীয় সরকার, নির্বাচন কোনোটা নিয়ে খুব একটা ভালো কিছু নেই। তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি আদালতে আছে। আমার মনে হয় এটা একটা সবচেয়ে উত্তম পথ হয় যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি অ্যাপিলেট ডিভিশন রিস্টোর করে এবং ওই বিধান সংবিধানে যেভাবে ছিল সেভাবে রিস্টোর করলে, সেই পন্থায় যদি বাংলাদেশ নির্বাচনের আগে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে আমি মনে করি সেটা দেশের জন্য কল্যাণকর হবে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেটা আছে সেটা হলেও কিছু সমস্যা হবে, কিন্তু জাজমেন্টটা যদি আমরা যদি খুব কৌশলী হই, যেমন আমরা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে সবাই সম্মিলিতভাবে সংবিধানে না থাকলেও নিয়ে এসে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তিনি আবার চিফ জাস্টিস হিসেবে ফেরত গেছেন, একই রকমভাবে এই জাজমেন্টটাও একটু কৌশলী হয়ে একটা যথাযথ সময় যদি দেয়া যায়, তাহলে আমি মনে করি যে সেই সংকটে এখন আজকে রিস্টোর করলে হবে, সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু আমি মনে করি যে জাজমেন্টটা যদি ডিসেম্বরের শেষের দিকে হয় এবং জাজমেন্টটা যদি ওইভাবে হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রিস্টোর করা, তাহলে বাংলাদেশের যে সংকট আছে সেই সংকট সমাধানের এটা একটা পথ। সেখানে অবশ্য নির্বাচন কমিশন, প্রশাসন, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা দরকার হবে। আর না হলে যেন তেন প্রকারের একটা নির্বাচন বাংলাদেশের ভালো কিছু হবে না, বরং আরও চরম বিপদে আনবে।